আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আছেন আমার ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো ফার্নিচারের লুক চেঞ্জ করা নিয়ে। আমি কিছুদিন আগে অনলাইনে একটা ফার্নিচারের পেজে কথা বলেছিলাম যে আমার কিছু ফার্নিচার পুরনো আছে, সেগুলো বার্নিশ করতে বা কালার করতে কেমন কস্ট যাবে। তো ওরা শুধুমাত্র আমাকে আলমারি এবং আমার একটা ড্রেসিং টেবিল কালার করার, শুধু আলমারিটা বলেছিল 5,000 আর ড্রেসিং টেবিল সহ বলেছিল 9,000, আর একটা খাট আর সোফা বলেছিল 10,000। তো আমি এগুলো হিসাব করে দেখলাম যে এটা আসলে এটা দিয়ে তো আমি নতুনই পেয়ে যাব, মানে সব কিছু না পেলেও একটা তো নতুন ফার্নিচার পাবোই। তা আমি এগুলো চিন্তা করে আর এত ইয়েতে যাইনি, বার্নিশের এই ঝামেলাতেই যাইনি। আমি নিজে কি করলাম, ইউটিউবে সার্চ করলাম যে কোথাও কেউ বার্নিশ কীভাবে বাসায় করতেছে বা কিভাবে কি। তো ইউটিউবেও এত কিছু ডিটেলস আমি পাই নাই। যারা অরিজিনালি প্রফেশনালি ফার্নিচার বার্নিশ করে তাদের অনেক কিছু মিক্স করতে হয়, গালা মিক্স করতে হয়, আরও অনেক কিছু দেখলাম যেগুলো আমার মাথার উপরে দিয়ে গেছে। এরপরে আমি আমার হাজবেন্ডের ফ্রেন্ডের সাথে কথা বললাম, ওনার হার্ডওয়্যারের দোকান, ওনার কাছ থেকে কিছু পরামর্শ নিলাম যে কিভাবে আমি আমার ফার্নিচারটাকে বাসাতেই কম খরচে একটু হাইলাইট করতে পারবো, ডেকোরেট করতে পারবো। তো ওই ভাইয়া আমাকে বলল যে আপনি এনামেল পেইন্টটা পেইন্ট করে দেখতে পারেন। এনামেল পেইন্টের মাধ্যমে আপনি মানে বেশ 3-4 বছর আপনার এই পেইন্টটা থাকবে। আপনি যদি পেইন্ট করতে পারেন তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন। প্রথমে একটা নর্মাল, অর্থাৎ যেটা আমার লাগছে না এমন কোনো ফার্নিচারে করে দেখতে পারেন, কাঠের কোনো টুকরাতে করে দেখতে পারেন। জাস্ট আপনি ব্রাশটাকে, আপনার হাতটাকে পারফেক্ট করার জন্য ব্রাশটাকে জাস্ট কীভাবে ইউজ করতে হবে এটা জানার জন্য আপনি একটা ড্যামো করে দেখতে পারেন। তা আমিও সেটা করলাম। আমার বারান্দায় পড়েছিল একটা চেয়ার, আমি সেই চেয়ারের উপরে অ্যাপ্লাই করি এবং চেয়ার অ্যাপ্লাই করার পরে দেখলাম যে না, আমি খুব স্মুথলি পারতেছি, যেহেতু আমি আর্টে খুব ভালো ছিলাম, আগে আর্ট করেছিলাম ছোটোবেলায়। এটা আসলে হাতের ব্যালেন্সের উপর, আপনি যদি আর্টে ভালো থাকেন, আপনার হাতের ব্যালেন্স যদি ঠিক থাকে, তাহলে আপনি কি বলে কালারটা, বার্নিশটা, এগুলো আপনি পারবেন পারফেক্টলি। তো এই তো শুরু করলাম। এরপরে আমি আস্তে আস্তে ঘরের ফার্নিচারগুলো ধরলাম। প্রথমে ধরলাম আমার নানা নানুর স্মৃতি, 30 বছরের পুরনো একটা ছোট্ট ক্যাবিনেট। এটা দুইটা ছিল, দুইটা ক্যাবিনেটই আগে আপনার বার্নিশ কালার ছিল, সেটাকে আমি ব্ল্যাক করলাম। যেহেতু আমার ফার্নিচার ম্যাক্সিমামই ব্ল্যাক এবং আমার ব্ল্যাক ফার্নিচারই পছন্দ, যদিও এটা খুব আগের, মানে এই কালারটা আগে থেকেই চলে আসতেছে, চলতেছে, আমার কালোটাই খুব ফেভারিট। তা আমি একদিনে এত কিছু করতে পারিনি। আমি এই আলমারির, এই যে দেখেন, অল্প একটু করেছিলাম। তারপরে করলাম ক্যাবিনেট দুটো, আর করেছিলাম হচ্ছে আমার ছেলেদের খাটটা, যেটা আমার নানা নানুর খাট, মানে ওই বক্স খাটটা আমার নানা নানুর স্মৃতি। তো এটা আসলে আমি পেয়েছিলাম বড় নাতিন হিসাবে। নানি মারা যাওয়ার পরে আমাকেই দিয়ে গেছে। নানি নানা তো অনেক আগেই মারা গেছেন, তারপর নানি যাওয়ার আগে আমাকে এটা দিয়ে গেছিলেন, যেহেতু বড় নাতিন ছিলাম, খুব আদরের ছিলাম। তো এই তো দেখতে পাচ্তেছেন আমার ছেলেদের খাটটাও আমি কালার করে ফেলছি, এবং কালার করার পরে বিশ্বাস করবেন না, পুরো ঘরের লুকটাই এবং ফার্নিচারের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এবং এত সুন্দর লাগছে যে এটা আমি কি বলবো। তো দেখেন ঘরের অবস্থা, যখন ফার্নিচারে যে বার্নিশ করা শুরু করলাম, নিচে পেপার, কাপড় যা পারছি তাই বিছাই দিয়েছিলাম। আমি ভয়েস দিচ্ছিলাম, এটা অনেক, মানে ফার্নিচার বার্নিশ করার অনেক দিন পরেই ভয়েসটা দিচ্ছিলাম। তো হঠাৎ করে দেখলাম যে ভূমিকম্প হচ্ছে, ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, আল্লাহ আমাদের সকলকে মাফ করুক, আমাদের সকলকে হিদায়াত দান করুক, আল্লাহ যেন আমাদের উপরে নারাজ না থাকেন, সেটা দোয়া করি। তো এই তো দেখতে পারতেছেন আমি আমার ছোটো ক্যাবিনেটগুলো কালার করেছিলাম, তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো কালার করেছিলাম, তারপরে আমার ছোটো গেস্ট রুম, যেটা গেস্ট রুমের কিছু ফার্নিচার যেমন আলমারি, এগুলো আস্তে আস্তে কালার করা ধরেছিলাম। তো ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো করা হয়েছিল সেদিন, আর বাকিগুলো করতে পারিনি।
তো বার্নিশের একটা ব্যাপার আমি যেটা বলবো যে একটা কালারের উপর আরেকটা কালার লাগাতে গেলে বসতে চায় না। তো সেই জন্য আমার মনে হয় যে আপনারা যদি সম্ভব হয়, যদি পারেন, সময় থাকে, এনার্জি থাকে, তাহলে 120 নম্বর সিরিজ কাগজ দিয়ে আগের বার্নিশের কালারটা তুলে নেবেন, দেন বার্নিশ করবেন। সেটাই যে কোনো জিনিসেরই কালার নতুন করে যদি বসাতে চান তাহলে আপনাকে আগের কালারটা তুলে নিতে হবে। আগের কালারটা তুলে নিলে মানে কালারটা সুন্দর করে বসে। তো আমি যেহেতু এত ঝামেলায় যাইনি এবং আমার বার্নিশগুলো অনেক পুরাতন হয়েছিল, সেজন্য আমার এতটা প্রবলেমও হয়নি। তো এই তো দেখতে পারতেছেন আমার ছেলেদের খাটটা পরের দিন সকালবেলা যখন শুকিয়ে গেছিলো আমি সেট করে নিয়েছি। তো শোক সব কিছু বিছিয়ে দিয়েছিলাম। পেপারগুলো আর তুলতে পারিনি, খাটটা অনেক ভারী, আমি একা তুলতে পারিনি। তো যেহেতু হাজব্যান্ড অফিসে চলে গেছিলো আর তোলা হয়নি, পরে ও আসার পরে তুলে ফেলেছিলাম। আর দেখেন আমার কাছে তো দারুণ লাগছিল আমার ফার্নিচারগুলো দেখতে, আমার কাছে খুবই ভালো লাগছিল। ক্যাবিনেটগুলো ডাইনিংয়ে সাজিয়ে ফেলেছিলাম। তো আমি একটা কথা বলে রাখি, আমার কিন্তু ডাইনিং টেবিলটা তখন ছিল না, মানে আমি সেল করে দিয়েছিলাম, এটা আর রাখিনি। আমি নতুন ডাইনিং টেবিল অর্ডার দিয়ে আসছি, নতুন ডাইনিং টেবিল নিব বিধায় আমি আর ওইটা রাখিনি। তো ওইটাও সেগুনের ছিল, কিন্তু মিক্স সেগুন ছিল, ওটা থেকে একটু ঘুণ পড়তো, সেই জন্য আর রাখিনি। তো দেখেন আলমারিটা এখনও ধরতে পারিনি, আলমারিটা আজকে ধরবো। আমি আসলে ফার্নিচারের কাজগুলো ধরেছিলাম ঠিক বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়ার সব কিছু করার পর, অর্থাৎ বিকালের দিকে। তো ড্রেসিং টেবিল করার জন্য নিয়ে আসছি, ড্রেসিং টেবিল কালার করব বলে ড্রয়িং রুমে নিয়ে আসছি। আর ড্রয়িং রুমে যেহেতু আমার বাচ্চারা ঢুকে না, ড্রয়িং রুমটা মোটামুটি একটু বড়, সেই জন্য ড্রয়িং রুমে এইসব ফার্নিচার এনে আমি কালার করেছিলাম। তো এই তো দেখতে পারতেছেন আগের কেমন একটা ক্যাটকেটটা রেডিশ কালার ছিল ড্রেসিং টেবিল, এরপরে আমি যখন ব্ল্যাক করি সেটাও দেখতে পারবেন খুবই সুন্দর হয়ে গেছিলো। কিন্তু এই ড্রেসিং টেবিলটা এত বেশি বড় যে এটা আসলে আমার বেডরুমে রাখাই যাচ্ছিল না। তো এই একটা ছোট্ট টুল, এটা প্রায় বয়স এটারও 30 বছরের মতোই হবে, এটাও কালার করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার গেস্ট রুমের যে খাটটা, সেটাও রেডিশ কালারের বার্নিশ ছিল, সেটাও আমি ব্ল্যাক করে দিয়েছিলাম। দেখেন এত বেশি সুন্দর লাগতেছে, মানে আমার চোখে তো খুবই সুন্দর লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। আলমারিটাও এটার কালার মতোই ম্যাচিং করে নিলাম। আর আগে তো ছিল এক এক কালার ম্যাচিং ছিল না। আসলে সংসার জীবনের ওই যে বললাম না যে আমি খুব আস্তে আস্তে এক একটা জিনিস করেছি, খুব আস্তেই করা হয়েছে আমার সংসারের প্রত্যেকটা জিনিস। আমি খুব অল্প করে জমিয়েছি, করেছি, গড়েছি, এই জন্য সংসারের মায়াটা অনেক বেশি। তো এই দেখেন এরপরে ধরলাম সোফা এবং শোকেস। সিঙ্গেল সোফাটা অলমোস্ট করে ফেলেছি, আর একটু বাকি ছিল। তারপর টি টেবিলটাও করা শুরু করেছিলাম। আর সোফার আগের লুকটা দেখেন কীরকম, আগের লুকটা মোটেও সুন্দর ছিল না। এটা হচ্ছে সারবাড়ি সেগুনের সোফা, যার কারণে এই বারটা অনেক দিন পরে বারটা ভেসে উঠেছিল। তো ব্ল্যাক বার্নিশে একটা সুবিধা কি জানেন, ব্ল্যাক বার্নিশে কিন্তু আপনার সেগুনের যে সার কতটুকু বার কতটুকু এগুলো বোঝা যায় না। তো এগুলো বোঝা যায় না বিধায় কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগে ব্ল্যাক বার্নিশে। তো আমাকে আবার ফার্নিচার দোকান থেকে সবাই বলে কি যে আমি এই যে ডাইনিং টেবিলটা বানাতে দিলাম, আমাকে বলতেছে যে সেগুনের মেইন কালার হচ্ছে সেগুন কালারটাই বেস্ট, এটাকে অন্য কালার করলে আর ভালো লাগে না। বাট আমি না আমার হাজব্যান্ডের সাথে আর পারলাম না, আমার হাজব্যান্ডকে দোকানদার যেটা বুঝাই দিছে সেটাই সে বুঝে ডাইনিং টেবিলটা ওই সেগুন কালারই রেখে দিচ্ছে। তো এখনও আমি কিছু বলিনি যে আমি ব্ল্যাক করব না কি সেগুন কালারই রাখবো, এখনও আনিনি, যেহেতু এখনও ওইভাবেই রয়েছে। আর দেখেন ড্রয়িং রুমের জিনিসপত্র কালার করার আগে আমি কুশন ফোমগুলো এই রুমে রেখে দিছি। ড্রেসিং টেবিলটা আমি কোনোভাবেই আমার ঘরে সেট করতে পারছিলাম না, আমার বেডরুমে, সেজন্য আমি এটাও পরিবর্তন করার চিন্তা ভাবনা করতেছি, ইনশাল্লাহ করে ফেলবো। মানে এটা অনেক বেশি বড়, প্রায় 4 ফিটের কাছাকাছি চওড়ায়, সেজন্য আমার বেডরুমেও সেট হচ্ছে না। ড্রেসিং টেবিল যদি বেডরুমে না থাকে তাহলে রেডি হতে একটু ঝামেলাই হয়, মেয়েদের তো মেইন হচ্ছে ড্রেসিং টেবিল।
তো এই তো হচ্ছে আমার ফার্নিচারের লুকগুলো, দেখেন কত সুন্দর লাগতেছে। আমি অবশ্য এই ক্যাবিনেটের মধ্যে জং খাওয়া অনেক বছর পুরনো নাট বল্টুগুলো চেঞ্জ করে ফেলছি। আমি এগুলো হার্ডওয়্যারের দোকান থেকেই কিনে নিয়ে আসছি, কিনে নতুন করে লাগাইছি। এগুলো খুবই সুন্দর লাগতেছে এখন দেখতে। তারপর আমার ছেলের রুমটাও সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে বড় আলমারিটা, আমার 3 পার্টের আলমারি। এটা হচ্ছে আকাশি কাঠের, এত বেশি মজবুত এবং এত বেশি বড় এই আলমারিটা। তো এই আলমারিটাতেও আমি কালার করেছি, দেখেন এটার আগের কালারটা থেকে এখন একটু শাইনি কালার মনে হচ্ছে। আসলে মেয়েদের আর কি শখ বলেন, ফার্নিচার, ঘর বাড়ি, গোছগাছ, এগুলোই তো শখ হয় মেয়েদের। তা আমিও মানে আমার খুব পরিপাটি ঘর পছন্দ, মানে পরিপাটি করে রাখতে আমার খুবই ভালো লাগে। গোছানো একটা পরিবেশ, ঘরের ভিতরে ইন্টেরিয়র গাছ থাকবে। যদিও গাছের যত্ন খুব একটা আমি নিতে জানি না, আমি গাছের বুঝি না, কিন্তু আস্তে আস্তে শুরু করব। তো এই তো হচ্ছে আমার ড্রয়িং রুমে অলমোস্ট সিঙ্গেল সোফাটা করলাম, আস্তে আস্তে ডাবলগুলো ধরবো। আমি আসলে একটানা 3 দিন কালার করে বার্নিশ করে টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু একটা ফার্নিচার না, অনেকগুলো ফার্নিচার। আর এগুলোর আনাচে কানাচে কালার করতে হয়, মন বসিয়ে দেখতে হয়। আর এগুলোর পাশাপাশি সবচেয়ে বড় কথা যে আমার সংসারেরও কম কাজ না, কিন্তু 2টা বাচ্চা একসাথে সামলানো, সাংসারিক অনেক কাজ থাকে, এই কাজগুলো সেরে ওঠা, এগুলো সামাল দেওয়া, সব কিছুর পরে আবার বিকাল থেকে বার্নিশ করা, তারপরে রাতে গিয়ে গোসল করা, মানে এটা মানে কষ্টকর ছিল আমার জন্য। তারপরেও মেয়েদের শখ বলে কথা, আমার শখ বলে কথা। এই যে কষ্টটা করতেছি, এই কষ্টটার পরে কিন্তু নিশ্চয়ই আনন্দ আছে। যে কোনো কষ্টের পরেই তো আনন্দ থাকে, তাই না? আমার এই কষ্টের পরেও আনন্দটাই আমি দেখতে পেয়েছি। তো আমি ডাবল সোফাও ধরে ফেলছি, দেখেন কত দূর করলাম। আর ওটাতে গোল্ডেন ডিজাইন করেছিলাম, এটাতে এখনও করতে পারিনি। এটার অর্ধেক হাতল পর্যন্তই করেছি। সব কিছুই ড্রয়িং রুমের আগে বার্নিশ কালার ছিল, এখন আর বার্নিশ কালার নেই, এখন ব্ল্যাক করে ফেলতেছি। আর শোকেসটাও বার্নিশ থেকে ব্ল্যাক করেছি, দারুণ লাগছিল শোকেসটা। আর শোকেসটার বর্ডারের মধ্যেও আমি সোফার সাথে কালারটা মিল রেখে গোল্ডেন শেড দিয়েছিলাম, গোল্ডেন কালার করেছিলাম। আমার কাছে তো বেশ সুন্দর লাগছিল। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে আমার ফার্নিচার, আমার ড্রয়িং রুমের লুকগুলো। আর এটার গোল্ডেন কালারটা আমি আলাদা কিনেছিলাম, দেখেন আমার হাতের অবস্থা, বার্নিশালার রং মিস্ত্রির মতো হয়ে গেছে হাত, এই আর কি। তো গোল্ডেন কালারটাও আমি নিয়েছিলাম হার্ডওয়্যারের দোকান থেকে, তবে গোল্ডেন কালারটা পট বলতে ওরা কৌটো হিসেবে সেল করে না, ওরা এটাকে গ্রাম হিসেবে সেল করে, অর্থাৎ আপনার কত গ্রাম লাগবে সেই হিসেবে ওরা সেল করে। তো আমি নিয়েছিলাম 50 গ্রাম আমার কাছ থেকে রেখেছিল 95 টাকা। আমার কাছে আমার ড্রয়িং রুমের লুকটা যখন আমি চেঞ্জ করলাম, আমার কাছে দারুণ লেগেছিল। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে একটু পরপর বাচ্চাদেরকে দেখে আসতেছি আর এসে ভয়েস দিচ্ছি। আর আমার হাজবেন্ডও আসছে অফিস থেকে, তো এই মাঝেই আমি ভয়েস দিচ্ছি। এই হচ্ছে শোকেসের ফাইনাল লুকটা। আচ্ছা, এর মধ্যে আমি আরেকটা কথা বলে রাখি, আমার ড্রয়িং রুমে তেমন একটা বসার স্পেস ছিল না, জাস্ট 5 সিটের সোফা বাদে আর কোনো কিছুই ছিল না। আমি সেখানে একটা ছোট্ট ডিভান বানাতে চেয়েছিলাম, বাট ডিভানের অনেক প্রাইস বলে আমি 5 ফিটের একটা ছোট্ট বেবি খাট নিয়ে আসছি, যেটাতে মানুষ চাইলেও ঘুমোতেও পারবে না। অর্থাৎ আমি পছন্দ করি না ড্রয়িং রুমে ঘুমানো, সেই জন্যই আমি আসলে ছোট্ট একটা খাট নিয়ে এসেছিলাম, যাতে এটা ডিভাইনের কাজ করে এবং দেখতেও সুন্দর লাগে। জাস্ট এমনি একটু গা হেলায় বসা যাবে এমন। তো এটা আমার 3000 পড়েছিল কড়ই গাছের। আর এটা আমি ওদেরকেই বার্নিশ করে দিতে বলেছিলাম ব্ল্যাক কালারের। এটা হচ্ছে আমার ফুল ড্রয়িং রুমের লুক। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন
আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আপনার পাশে থাকবেন, আমি সেটাই চাই। আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।